রাজস্ব বোর্ডকে জনগণের স্বার্থে আস্থা অর্জনের নির্দেশনা প্রধানমন্ত্রীর। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টায় সরকার। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে যে কোনো সমস্যা সমাধান সম্ভব বললেন দীনেশ ত্রিবেদী। কার্যকর পদক্ষেপ দেখতে চায় ঢাকা। But these concerns can only be mitigated once you meet. ঢাকা সহ 3 শহরে নামলো নারীদের পিঙ্ক বাস। মেয়েরা অনেক সাবধানতার মধ্যে থাকবে এবং তারা কোনো ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবে। দুর্ঘটনা বা সেই রকম কিছু ফেস না করে সেই জন্য আমরা সেই সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দিয়ে প্রদান করব। যারা এখানে কর্মকর্তারা আছেন বিআরটিসি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের, ডেফিনেটলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে যে সেবাটা আমরা পাবো 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চালু। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। ইশতেহার বাস্তবায়নে মাঠে থাকার অঙ্গীকার বিএনপির 4 নেতার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সরকারের ব্যর্থতা চায় না জামাত। সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। সরকারের ভালো কাজে সহযোগিতা করাই আমাদের পার্লামেন্টের বিরোধী নেতার প্রতিশ্রুতি। রোহিঙ্গাদের বাঙালি বলে বিভ্রান্তি ছড়াচ্ছে মিয়ানমার, দায় এড়ানোর চেষ্টা। রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ। ব্রিক্স সম্মেলনের আগে ভারত চীন সীমান্তে উত্তাপ। অরুণাচলে অনুপ্রবেশের অভিযোগ, ভিত্তিহীন দাবি দিল্লির। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। দেশ এবং জনগণের স্বার্থে আস্থায় ফিরতে হবে এনবিআরকে। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এ যোগ দিয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাজস্ব কাঠামো জনবান্ধব করতে বদ্ধপরিকর সরকার, আর অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা চলছে। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026 আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। জানান, বর্তমান সরকার এনবিআরকে একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়তে চায়। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শুধুমাত্র বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতি বিরোধী। তাই রাজস্ব আহরণ বৃদ্ধিতে ডিজিটাল কর ব্যবস্থায় গুরুত্ব আরোপ করেন তিনি। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্মত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্মত কোনো বিকল্প নেই। সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী। তিনি ভারত সফরে গেলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব, এমনটাই বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
সন্ধ্যায় রাজধানীতে এক আয়োজনে তিনি বলেন, তারেক রহমানের অপেক্ষায় আছে দিল্লি। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, এই সফরের ক্ষেত্রে যেসব ইস্যু চ্যালেঞ্জ হিসেবে রয়েছে সেগুলোর কার্যকর সমাধান দেখতে চায় ঢাকা। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান উঠে আসে ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের নানা সমীকরণ। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট করেন, বর্তমান প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী এবং তাকে ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। অতীতে টানাপোড়েন থাকলেও তা পেছনে ফেলে পারস্পরিক নিঃস্বার্থ বিশ্বাসের ভিত্তিতে নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি। Your Honorable Prime Minister of Bangladesh, and I must tell you, he is a people's person, and compliments to him. He has won with a landslide majority. বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ স্লোগানের প্রতি ভারতও শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেন হাইকমিশনার। তিনি আরও জানান, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারত বাংলাদেশ উভয়ের সমান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় নয়া দিল্লি। Let's have this journey together, and you know, like I said, we share so much. সবার আগে বাংলাদেশ, বিকশিত ভারত। তবে সম্পর্কের এই উষ্ণতার পাশাপাশি বাস্তবমুখী অবস্থান তুলে ধরেছে ঢাকা। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, শীর্ষ পর্যায়ের সফরের সফলতা নির্ভর করছে ঝুলে থাকা সমস্যাগুলোর বাস্তব সমাধানের উপর। Share its experience and perspective gained through this visit with the relevant authorities in India so that we can collectively identify practical solutions to the above challenges. Greater predictability and ease of doing business will benefit businesses in both countries. সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন স্পর্শকাতর ইস্যু থাকলেও খোলামেলা আলোচনা ও রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। তবে সফরের আগে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা কূটনৈতিক অগ্রাধিকারে রাখছে ঢাকা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। রাজধানীতে নারীদের জন্য পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এই বাসের চালক এবং কন্ডাক্টরও নারী। রাজধানী ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি করে বাস দিয়ে শুরু হয়েছে এই সেবা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে এর উদ্বোধন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, এর মধ্য দিয়ে বিএনপি সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। রাজধানীর ব্যস্ত সড়কে গণপরিবহনে ওঠা নারী যাত্রীদের জন্য প্রতিনিয়ত এক যুদ্ধের মতো। ভিড়, অনিরাপত্তা আর হেনস্থার ভয় কাটিয়ে নিশ্চিন্তে যাতায়াত এতদিন ছিল অনেকটাই অনিশ্চিত। তবে সেই ভোগান্তি ঘোচাতে এবার নতুন দিগন্তের সূচনা হলো। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে বিআরটিসি চালু করলো বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। বিশেষ এই গোলাপি বাসের সবথেকে বড় বৈশিষ্ট্য, এর চালক ও কন্ডাক্টরের দায়িত্ব সামলাবেন নারীরা। প্রতিটি বাসে রয়েছে ই-টিকিটিং সুবিধা, উচ্চগতির ইন্টারনেট এবং সিসিটিভি ক্যামেরা। প্রাথমিক পর্যায়ে ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি বাস চালু হলেও খুব দ্রুতই বহরে যোগ হবে আরও 100টি বাস। ঢাকার 9টি রুটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে পিঙ্ক বাস। মোট 114টি স্টপেজ থেকে যাত্রী ওঠানামা করতে পারবে। মেয়েরা অনেক সাবধানতার মধ্যে থাকবে এবং তারা কোনো ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবে। আমি একজন মহিলা হিসাবে একটা চ্যালেঞ্জিং কাজ করতে পারবো, এটাই আমার কাছে অনেক বড়। আমি যা ফেস করেছি গত দিনে, আর বাকি নারীরা যাতে সেই দুর্ঘটনা বা সেই রকম কিছু ফেস না করে, সেই জন্য আমরা সেই সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দিয়ে প্রদান করব। রাজধানীর তেজগাঁও বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। বলেন, গুরুত্বপূর্ণ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হলো। এমনও হয়েছে, অনড়ম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সেটা এই সরকার হতে দেবে না, সেটা এই মন্ত্রণালয় কিন্তু কোনোভাবে সেই জায়গায় আবার আমাদেরকে ফিরে যেতে হয় তা হবে না। যারা এখানে কর্মকর্তারা আছেন বিআরটিসি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের, ডেফিনেটলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে যে সেবাটা আমরা পাবো, 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক বাস দিয়ে শুরু হওয়া এই সেবা যেন রুটভিত্তিক সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং দ্রুত বাসের সংখ্যা বাড়ানো হয়, এমনটাই প্রত্যাশা নারী যাত্রীদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।
দর্শক, এআই প্রযুক্তির স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম উদ্বোধন করেন তিনি। আর এই সময় তিনি বলেন, এর মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এই ব্যবস্থা চালুর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে হাইওয়ের মনিটরিং সেন্টার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির এই পদ্ধতি নেওয়া হয়েছে। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রযুক্তির কার্যকর সুফল বয়ে আনলে সারা দেশের সকল মহাসড়কে পর্যায়ক্রমে এই সিস্টেম চালু করা হবে। ক্যামেরা এবং এআই জেনারেটেড ফাইন সিস্টেমের আমরা ইন্ট্রোডিউস করেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু করায় সন্তোষ প্রকাশ করেন চালক সহ সংশ্লিষ্টরা। এআই ক্যামেরা থাকলে আমাদের জন্য সুবিধা হয়, দোষটা কার এটা বাই করা যাবে। এআই ক্যামেরাটা এটা অনেক ভালো, আমি মনে করি ভালো, সবাই সিঙ্গেল মাইন্ডে চলবে। গাড়ি চাইলে এটা চিন্তাই হয়, অনেক মনে হয় ক্যামেরা থাকতে হবে না। অটো ফাইন সিস্টেম ক্যামেরার নজরদারিতে থাকবে যানবাহন, আর আইন লঙ্ঘন শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে মামলা। আজকের পর থেকে এগুলো সব ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন নতুন যুক্ত হওয়া স্থায়ী কমিটির 4 সদস্য। সকালে রাজধানী জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে বিএনপির স্থায়ী কমিটির 4 সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে স্থায়ী কমিটির নতুন সদস্যরা বলেন, জিয়াউর রহমান 3 বছরে যা করেছে তারেক রহমান তার থেকে বেশি দ্রুত গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 3 বছরে যে সমস্ত কর্মসূচি করছে এই দেশের জনগণের জন্য, আমার ধারণা ওনার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করেছেন, সে দায়িত্ব অর্পণে যেন আমরা সফল কাম হই। রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বলেন, বিএনপির দর্শন ও আদর্শকে সামনে রেখে দেশ গড়ার কাজ করবে বর্তমান সরকার। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়ার কথাও জানান তারা। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। তারা বলেন, বিএনপি দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের ধারক, সেই ঐতিহ্য ও সুযোগকেই সফলভাবে কাজে লাগাতে চান নতুন দায়িত্ব পাওয়া নেতারা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা গণভোটের রায় বাস্তবায়ন না করা, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে এর আয়োজন করা হয়। গোলাম পরোয়ার বলেন, সরকার ব্যর্থ হোক তা চায় না জামায়াতে ইসলামী। জনকল্যাণমূলক পদক্ষেপকে সমর্থন জানাতে চায় বিরোধী দল। গণভোটের রায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতৃত্বাচক ভূমিকায় হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা। সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। সরকারের ভালো কাজে সহযোগিতা করাই আমাদের পার্লামেন্টের বিরোধী নেতার প্রতিশ্রুতি যে আমরা ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু বন্ধ এবং জনস্বার্থ বিরোধী কাজে আমরা বিরোধিতা করব এবং আমরা বাধা দেব। মিয়ানমার রোহিঙ্গাদের বাঙালি বলায় কড়া প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ। বিকেলে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কিয়াও সোয়েমোকে তলব করে এই প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি একটি বিবৃতি দেয় মিয়ানমার সরকার, আর সেই বিবৃতি বিভ্রান্তিকর বলে মনে করে ঢাকা। বাংলাদেশ মনে করে রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে দায় এড়ানোর চেষ্টা করছে মিয়ানমার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। দেশে আল কায়দা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আওয়ামী প্রোপাগান্ডার ফল বলেও মন্তব্য করেন তিনি। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। তো ওনাদের সাথে কথা হয়েছে যে ওনারা মিয়ানমার অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন। নানা সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা অর্পিত দায়িত্ব পালন করে সফলতার মুখ দেখেছেন বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বিদ্যমান বিভিন্ন সমস্যা ও ব্যর্থতা দূর করে নগরবাসীকে শিগগিরই স্বস্তিদায়ক সেবা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিকেলে ডিএনসিসির কর্মকর্তাদের মাঝে টেলিটক কর্পোরেট সিম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর ডিএনসিসি কার্যালয়ে ঊর্ধ্বতন থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের মাঝে টেলিটক কর্পোরেট সিম বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগরবাসীকে সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের আন্তরিকতার কথা তুলে ধরেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সংস্থাটির কর্মকর্তারা জানান, সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা সুসংহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা নাগরিক সেবাকে আরও গতিশীল ও দ্রুত করবে। প্রেশার লোড নেওয়ার সক্ষমতা আমাদের কর্মকর্তাদের আছে। আমরা সুনামের সাথে যতটুকু সম্ভব প্রতিটি জায়গায় আমরা সফলভাবে কাজ করার চেষ্টা চালাচ্ছি এবং কিছু কিছু জায়গায় সফলতার ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে। গত 6 মাসে পণ্যের দাম না কমলেও বাড়েনি। সরকার পণ্যের দাম কমানোর চেষ্টা করছে, এমনটাই বলেছেন বাণিজ্য ও কৃষিমন্ত্রী। সচিবালয়ে তারা জানান, ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে যৌথ টাস্কফোর্স গঠন করা হচ্ছে। অর্থনৈতিক সূচকের হিসেবে গেল কয়েক মাস ধরে মূল্যস্ফীতি 9-এর উপরে, অর্থাৎ বাজারের জিনিসপত্রের দাম সাধারণ মানুষের হিসেবের খাতার বাইরে চলে গেছে। ফলে জীবনযাপনে মানুষের রয়েছে অস্বস্তি। কাঁচা পণ্যের দাম নিয়ন্ত্রণ করে কৃষি মন্ত্রণালয়। চাল, গম ছাড়া বাকি পণ্যের দাম নিয়ন্ত্রণের ভার বাণিজ্য মন্ত্রণালয়ের উপর। সচিবালয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, জিনিসপত্রের দামের সাথে জ্বালানি, বিদ্যুৎ, অবকাঠামোর যোগসূত্র রয়েছে। সমস্যা মেটানোর চেষ্টা চলছে। তবে কৃষকের স্বার্থে কৃষি পণ্যের দামকে সহনীয় বলছেন কৃষিমন্ত্রী। রেডি সিজনে ভেজিটেবল উৎপাদন করা খুব সহজ কাজ না, তারপরে উৎপাদন খরচটা একটু বেশি থাকে। 80 টাকা 1 কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। ব্যাটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইল। এই দেশের একজন নাগরিক হিসাবে জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য, এটাতে আপনি কি সন্তুষ্ট? মোটেই না। আমি সন্তুষ্ট হব জীবনযাত্রার ব্যয় এখন যা আছে যদি তার থেকে সাবস্টেন্সিয়ালি কমে। সেটার জন্য বিদ্যুৎ হতে হবে আপনার সাশ্রয়ী মূল্যে। লজিস্টিক কস্ট হচ্ছে জিডিপির 16%, যেখানে ইন্টারন্যাশনাল এভারেজ হচ্ছে, স্ট্যান্ডার্ড এভারেজ 10%। এর আগে সকালে ভারতের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল বৈঠক করেন বাণিজ্যমন্ত্রীর সাথে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে নিজেদের বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন তারা। বাণিজ্য বাড়াতে গঠন হচ্ছে যৌথ টাস্কফোর্স। ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্ক ফোর্সের প্রস্তাব দিয়েছেন। এদিকে দেশে সারের কোনো সংকট নেই এমন তথ্য জানিয়ে কৃষিমন্ত্রী জানান, যারা সার নিয়ে অহেতুক হয়রানির সৃষ্টি করছে তাদেরকে ছাড় নয়। সারে কোনো রকম কোনো শর্টেজ নাই, সারপ্লাস আছি আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন দুই দেশের ব্যবসায়ীরা। বাংলাদেশ সফররত ভারতের শীর্ষ সংগঠন সিআইআই ও বাংলাদেশের এফবিসিসিআই এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছে। দুই দেশের বাণিজ্য বাড়াতে 2টি যৌথ B2B টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারত।
আলোচনার মাধ্যমে শুল্ক এবং অশুল্ক বাধা দূর করে এসব উদ্যোগ বাস্তবায়ন চায় এফবিসিসিআই। বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার ভারত। তবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক টানাপোড়েনে হোঁচট খায় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য। হিসেব বলছে 2021-22 অর্থ বছরে দুদেশে বাণিজ্যের পরিমাণ ছিল $1,833 কোটি, 25-26 অর্থ বছরে যা নেমে এসেছে $1,234 কোটি, যেখানে বেশি ক্ষতি হয়েছে ভারতের। কেননা গত 5 বছরে বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে $5.5 বিলিয়ন বা $564 কোটি বেশি। বাণিজ্যের এই ক্ষতি থেকে বাঁচতে সোমবার ঢাকায় ছুটে আসেন দেশটির 14 সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। মঙ্গলবার বৈঠক করেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সাথে। পরে যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসা বাণিজ্যকে রাজনীতির বাইরে রেখে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ভারতের ব্যবসায়ীরা। Political processes have their own dynamics. It is important that as businessmen in the two countries we engage with each other energetically, positively and aggressively. দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে অবকাঠামো, স্বাস্থ্য, এআই, সৌর বিদ্যুৎ ও সেমিকন্ডাক্টরের মতো 8টি সম্ভাবনাময় খাতে যৌথ গবেষণায় 2টি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন তারা। আমি 8-9টা সেক্টর আপনাদের সামনে রাখলাম। আই এম শিওর আরো একটা দুটো সেক্টর আছে যেটা মেনশন করলাম না। একটা টাস্ক ফোর্স করব যে মাচ অফ দিস টেকনোলজিজ আর লাইং উইথ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ভারতের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই। তবে ভারতের দিক থেকে বিদ্যমান শুল্ক অশুল্ক বাধা দূর করার আহ্বান জানায় এফবিসিসিআই। ইন্ডিয়ার বাইরে অনেক ফান্ড আছে যারা এইরকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে রেডি আছে। এখানে তুলনামূলকভাবে আমাদের উপকৃত হওয়ার সম্ভাবনাটা আমি অনেস্টলি বলি যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের স্কোপটা এখানে বেশি। ব্যবসায়ী নেতারা বলেন দুই দেশের বাণিজ্য বাড়াতে বিদ্যমান সকল বাধা আলোচনার টেবিলে সমাধান সম্ভব। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। সমুদ্র সীমা, উপকূলীয় এলাকা ও বন্দরের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌ পরিবহন অধিদপ্তরের ডিপার্টমেন্ট অফ শিপিং এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO-এর সলাস মরপোল এবং সার্কামভেনশন সহ বিভিন্ন আন্তর্জাতিক বাধ্যবাধকতা বাস্তবায়নে এই সমঝোতা মাইল ফলক হিসেবে কাজ করবে। রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এই তথ্যই জানানো হয়। বাহিনীর মহাপরিচালক বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের সক্ষমতা ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের দায়িত্বশীল ভূমিকা আরও সুদৃঢ় হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের অরুণাচল প্রদেশে চীনের অনুপ্রবেশের অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সীমান্ত। ভারতীয় সেনাদের টহলে বাধা এবং নিরাপত্তা পোস্ট দখলের দাবি উঠলেও তার নাকচ করেছে ভারতীয় সেনাবাহিনী। ব্রিক্স সম্মেলনের আগে নতুন এই পরিস্থিতিতে দিল্লি এবং বেইজিং এর মধ্যে কূটনৈতিক চাপ বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। গাড়োয়ালের ক্ষত শুকালেও কাটেনি ভারত চীন সীমান্তের অবিশ্বাস। অরুণাচল নিয়ে নতুন অভিযোগে আবারও সামনে এসেছে সেই পুরনো উত্তাপ। তাস্কিংয়ে চীনা PL এর উপস্থিতি ও ভারতীয় সেনাদের টহলে বাধার অভিযোগ তুলেছে পিপলস পার্টি অফ অরুণাচলের অনুসন্ধানী দল। স্থানীয়দের শিকার ও চরণভূমিতেও চীনা উপস্থিতি দাবি তাদের, এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। তবে ভারতীয় সেনাবাহিনীর দাবি, চীনা অনুপ্রবেশ কিংবা ভারতীয় ভূখণ্ড হারানোর খবর ভিত্তিহীন। সীমান্তের সব পোস্টেই দিল্লির নিয়ন্ত্রণে। তবুও কাটছে না অস্বস্তি। প্রায় ৩,৫০০ কিলোমিটার সীমান্তের বড় অংশ এখনো অমীমাংসিত। ভারত ও চীনের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কোথায় তা নিয়েও দিল্লি বেইজিং এর অবস্থান এক নয়। ফলে দিল্লিতে ব্রিক্স সম্মেলনের আগে সীমান্তের নতুন এই বিতর্ক কূটনৈতিক চাপ বাড়াতে পারে। যদিও ভারত বলছে শান্তি ও স্থিতিশীলতার সম্পর্ক স্বাভাবিক রাখার পূর্ব শর্ত, আর চীনের দাবি সীমান্ত পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীল, অর্থাৎ সম্পর্কের বরফ গললেও আস্থার দূরত্ব এখনো পুরোপুরি ঘোচেনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।